কিরিটি তখন সবে কলেজ পাশ করেছে। পয়সার প্রাচুর্য থাকলেও বিলাসিতাকে সে কোনোদিন প্রশ্রয় দেয়নি। শিয়ালদহের এক অখ্যাতনামা গলিতে এক সাধারণ মেসে মাসিক ১৩ টাকা খাওয়া পড়া থাকা দিয়েই তার বেশ ভালোই চলে যাচ্ছিল। কলেজে বন্ধুদের মধ্যে একজন ছিল তার বিশেষ অন্তরঙ্গ, সলিল সরকার। সলিল সরকারের পিতা মধুসূদন সরকার ছিলেন কলকাতার একজন বিখ্যাত ধনী ব্যবসায়ী। পাট, ধান ও চালের কারবারে লক্ষ লক্ষ টাকা তার খাটত। সলিল ছিল তার একমাত্র পুত্র, কিন্তু অর্থশালী পিতার পুত্র হয়েও সলিলের মনে এতটুকুও অহংকার ছিল না। বাড়িতে ৪-৫খানা গাড়ি থাকা সত্ত্বেও সে ট্রামে বাসে ছাড়া কোনোদিনও কলেজে আসেনি। সেদিন ছিল রবিবার। কিরিটি সারাদিন কোথাও বের হয়নি। এই সময়টা শীতকাল। এর মধ্যে কুয়াশা কলকাতা মহানগরীকে গ্রাস করে নিয়েছে। ঘরের মধ্যেও চাপা অন্ধকার বেঁধে উঠেছে। সিঁড়িতে কার পায়ের আওয়াজ শোনা গেল। আগন্তুক দরজার কাছে আসতেই কিরিটি আহ্বান জানালো। আরে সলিল, আয় আয়, কি খবর? বস। তারপর আজ তো তোর আসার কথা ছিল না। মনটা ভালো নেই রে, তাই ভাবলাম তোর কাছ থেকে একবার ঘুরে যাই। কি হয়েছে রে? আশ্চর্য ঘটনা। বাবার ঘরে সিন্ধুকের মধ্যে একটা দলিল ছিল। কয়েকদিন ধরে হাইকোর্টে একটা মামলা চলছে। দলিলটা সেই মামলা সংক্রান্ত। পরশুও বাবা সন্ধ্যের দিকে দলিলটা সিন্ধুকেই দেখেছেন, অথচ আজ সকালবেলা সিন্ধুক খুলে দলিলটা উকিলকে দিতে গিয়ে বাবা দেখেন দলিলটা নেই। সিন্ধুকে টাকা করিয়ে অন্যান্য প্রয়োজনীয় বস্তু সবই ঠিক আছে, কেবল দলিলটাই নেই সিন্ধুকে। সিন্ধুকের চাবিটা কার কাছে থাকে? বাবার কোমরে সর্বদাই থাকে। চাবির বিষয়ে বাবা বিশেষ সাবধানী চিরকাল। ভৃত্য এসে ঘরে হারিকেন বাতিটা জ্বালিয়ে দিয়ে গেল। কিরিটি বললে, 2 কাপ চা দিয়ে যেও না নন্দু। কিরিটি বললে, নন্দু চলে গেল। হঠাৎ একসময় কিরিটি প্রশ্ন করল সলিলকে, আচ্ছা, তোর বাবার কি ঠিক মনে আছে গত পরশু সন্ধ্যায় দলিলটা তিনি সিন্ধুকেই দেখেছিলেন? হ্যাঁ, তাই তো বলেন বাবা। এ ব্যাপারে তিনি কাউকে সন্দেহ করেন বলে কি জানিস? বাড়িতে লোকজনের মধ্যে বাবা, আমার 3টি বোন, মা, আমার মামা, ম্যানেজার বনবিহারী বাবু আর চাকর বাকর। বাড়ির চাকর বাকরগুলো নিশ্চয়ই সবাই খুবই বিশ্বাসী। হ্যাঁ, সকলেই অনেক দিন ধরে আমাদের বাড়িতে কাজ করছে। মোকদ্দমাটা কার সাথে? মৃদু স্বরে সলিল বলল, মকদ্দমাটার একটা ইতিহাস আছে, জানিস কিরিটি? ইতিহাস? সবিস্ময়ে কিরিটি বন্ধুর মুখের দিকে তাকায়। এমন সময় নন্দু দুহাতে 2 কাপ ধুমায়িত চা নিয়ে ঘরের মধ্যে এসে প্রবেশ করল। কিরিটি বলল, নন্দু, ঠাকুরকে বলে দিস সলিলবাবু আজ এখানেই খাবেন। নন্দু মাথা হেলিয়ে সম্মতি জানিয়ে চায়ের কাপ দুটো রেখে চলে গেল। সলিল বলতে লাগল, সে ধর আজ 24-25 বছর আগেকার ঘটনা। আমি তখন সবে হয়েছি। দক্ষিণ 24 পরগনার একটা প্রত্যন্ত গ্রামে একটা প্রকাণ্ড বড় বাগানবাড়ি ছিল। এখন যদিও দেনার দায় সেটা বিক্রি হয়ে গেছে। বাগানবাড়িটা ছিল রাজা ত্রিদিবেশ্বর রায়ের। এককালে রাজা ত্রিদিবেশ্বর রায়ের অবস্থা খুবই ভালো ছিল। তার পিতামহ যজ্ঞেশ্বর রায় প্রচুর ব্যবসা বাণিজ্য করে সে বিশাল বাগানবাড়িটা তৈরি করেছিলেন। কিন্তু তার নাতি ত্রিদিবেশ্বর রায়ের ব্যবসা বাণিজ্যে তেমন মতিগতি ছিল না। বাজারে বিস্তর দেনা, ওই যা হয় শেষ অবধি দেনার দায়ে বাড়িটা খুব অল্প দামেই বিক্রি করে দেন। আর সেটা হচ্ছে আমার বাবার কাছে। আমার বাবাও দেখলেন মাত্র 50,000 টাকায় সেই বাড়িটা কেনা যাচ্ছে, তো তিনি কিনেও নিলেন। ঘটনাটা ধর আজ থেকে প্রায় 20-25 বছর আগের। তবে এখন বাড়িটার দাম অনেক, প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা। তো এই সময় অনিল চৌধুরী নামে বাবার এক বন্ধু এসে অনুরোধ করেন বাগান বাড়িটি তিনি কিনবেন। বাবাও রাজি হয়ে যান, কারণ আমাদের এত বড় বাড়ি ছেড়ে ওখানে গিয়ে বসবাস করার কোনো প্রশ্নই ওঠে না। আর অনিল চৌধুরীরও একটি উদ্দেশ্য আছে, তিনি একটা স্কুল স্থাপন করতে চান। তো খুবই ভালো, সেখানে লেখাপড়া হবে। বাবা ঠিক করলেন বাগান বাড়িটি অনিল চৌধুরীর কাছে বিক্রি করে দেবেন। আর ঠিক এই সময় বাবা হাতে একটা চিঠি পেল। প্রিয় মধুসূদন বাবু, লোকের মুখে শুনলাম রাজা ত্রিদিবেশ্বরের বাড়ি নাকি আপনি বিক্রি করছেন। আপনি জানেন না, কিন্তু আমি জানি। ওই বাড়ির কোনো এক স্থানে ত্রিদিবেশ্বরের পিতামহ যজ্ঞেশ্বর রায়ের গোটা 10-12 দামি হিরে পোতা আছে।
সেই হীরার দাম 50 লক্ষ টাকারও বেশি। যার কাছে আপনি রাজা ত্রিদিবেশ্বরের বাড়িটি বিক্রি করছেন, সে কথা কোনোভাবে জানতে পেরেছে। বাড়িটা কিনবার জন্যে সেই জন্যে সে ব্যস্ত হয়ে উঠেছে। তা না হলে এতদিনকার ভাঙা সেই বাড়ি, তাও কলকাতার বাইরে, কেউ এত টাকা দিয়ে কিনতে চায়? আপনি ভেবে দেখুন, রাজা ত্রিদিবেশ্বর বা তার পিতা রাজ্যেশ্বরেরও সে কথা জানা ছিল না। হীরার কথা একমাত্র রাজা যজ্ঞেশ্বর ও তার নায়েব কৈলাস চৌধুরী জানত। কিন্তু হীরাগুলো যে কোথায় সঠিকভাবে পোঁথা আছে, সে কথা একমাত্র রাজা যজ্ঞেশ্বর ভিন্ন দ্বিতীয় কোনো প্রাণীই জানত না। রাজা যজ্ঞেশ্বর হঠাৎ সন্ন্যাস রোগে মারা যান। কাজেই মৃত্যুর সময় লুকানো হীরাগুলির কথা কাউকে বলে যেতে তিনি পারেননি। আপনাকে সব কথাই খুলে বললাম। ইতি আপনার একান্ত শুভাকাঙ্ক্ষী। চিঠিখানা পড়ে কি জানি বাবার মত বদলে গেল। বাবা বাড়িটাকে বিক্রি করবেন না বলে সাথে সাথে মনস্থির করে ফেললেন। এদিকে পরের দিন লেখাপড়া হবে, অনিলবাবুও এলেন। বাবাও তাকে স্পষ্ট বললেন বাড়ি তিনি বিক্রয় করবেন না। অনিলবাবু তো শুনে অবাক। শেষে অনিলবাবু বাড়িটার দাম 30 লক্ষ টাকা অবধি দিতে রাজি হলেন। কিন্তু বাবা তখন এক প্রকার মনস্থির করেই ফেলেছেন বাড়ি তিনি বিক্রি করবেন না। তাছাড়া অনিলবাবুর জেদ দেখেও বাবার মনে কেন জানি একটা সন্দেহ হয়। অবশেষে এক প্রকার বাধ্য হয়েই অনিলবাবু ফিরে গেলেন। এরপরে বেশ কয়েক মাস কেটে গেছে। কিরিটি প্রশ্ন করল, আচ্ছা, তোর বাবা কি তারপরে খোঁজ করেছিলেন যে এই বাড়িতে কোথাও কোনো হিরে লুকোনো আছে কিনা? মানে, ওয়াজ দেয়ার এনি ট্রুথ? না, মনের মধ্যে বাবার কোনো সন্দেহ থাকলে বাইরে তার কোনো কিছু প্রকাশ করেননি। অর্থাৎ সত্যি সত্যি হিরেগুলো সে বাড়িতে কোনোদিন লুকানো আছে কিনা সে সম্পর্কে কোনো সন্ধানই বাবা করেননি। যাই হোক, এমন সময় এক অভাবনীয় ঘটনা ঘটল জানিস। বাবার কাছে এক উকিলের চিঠি এলো। তার মর্ম এই হলো, মানে রাজা ত্রিদিবেশ্বরের যে বাড়িটি বাবা কিনেছেন সেটি আইন সিদ্ধ নয়। কেননা প্রথমত সেই বাড়িটা আগেই নাকি রাজা ত্রিদিবেশ্বর ভুবন চৌধুরী নামে এক ব্যক্তির কাছে দেনার দায় বন্ধক রেখেছিলেন। বন্ধকি জিনিস তো আর আইনত বিক্রি করা যায় না। তাছাড়া বাবাকে দলিল দস্তাবেজ দিয়ে প্রমাণ করতে হবে বাড়িটা সত্যিই তিনি রাজা ত্রিদিবেশ্বরের কাছ থেকে কিনেছিলেন। উকিলের চিঠি পেয়ে বাবা হাসলেন, কারণ তিনি ভালোভাবেই জানেন বাড়িটা তিনি কিনেছেন আর তার যথাযথ দলিল তার নিজের কাছেই আছে। কেননা বাবার সিন্ধুকে যে দলিলটি আছে সেটি তার প্রমাণ। অবশেষে কিছুদিন বাদে কোর্টে মোকদ্দমা উঠল। গতকাল ছিল কোর্টে দলিল পেশ করার দিন। এমন সময় অকস্মাৎ দলিলটা চুরি গেল। এ কি রে, এ যেন রহস্য উপন্যাস রে সলিল। উপন্যাসই বটে। পুলিশকে সংবাদ দেওয়া হয়েছে? হ্যাঁ, বাবা পুলিশকে সংবাদ দিয়েছেন। আজ বিকেলের দিকে তাদের আসবার কথা ছিল, কিন্তু পুলিশের লোক আসবার আগেই আমি বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি। দেখ, আমি কি ভাবছি জানিস সলিল, ব্যাপারটা এমন কিছু কঠিন নয়। একটু চেষ্টা করলেই হয়তো ব্যাপারটার একটা সুরাহা করা যেতে পারে। পারবি রে, পারবি? তুই দলিলটা খুঁজে দিতে পারবি কিরিটি? নন্দু এসে জানালো, রাতের খাবার তৈরি। নন্দু, তুমি আমাদের দুজনের খাবারটা ওপরে রেখে দিয়ে দাও। যখনকার কথা বলছি, ঢাকুরিয়া অঞ্চলে তখনও আধুনিকতার হাওয়া লাগেনি। আধুনিকতা তো দূরে থাক, সেখানে তখন ছিল ঘন ঘন জঙ্গল ও ধান ক্ষেত। রেল লাইনের ধার দিয়ে দু একখানা বাড়ি শুধুমাত্র দেখা যেত। ঢাকুরিয়া স্টেশনের কাছে মধুসূদন সরকারের প্রকাণ্ড চারমহলা বাড়ি। বাড়ির সামনের দিকে একটি চমৎকার ফুলের বাগান। নানা জায়গা হতে নানা জাতীয় ফুল গাছ সংগ্রহ করে বাগানটিকে তিনি বেশ ভালোই সাজিয়েছেন। বাগানটি তার অতি প্রিয়। কাজকর্মের অবকাশে সকাল সন্ধ্যায় যে সময়টুকু তিনি অবসর পান, ওই বাগানেই ঘুরে ঘুরে বেড়ান। বাগানটা যেন তার কাছে একটা নেশার বস্তুর মতন হয়ে উঠেছিল। ভোরবেলায় একটা হালকা কমলালেবু রঙের দামি শাল গায়ে জড়িয়ে মধুসূদনবাবু বাগানের মধ্যে একাকী পায়চারি করছিলেন। এমন সময় সলিলের সঙ্গে কিরিটিকে আসতে দেখে তিনি তাকালেন। কিরিটি এর আগেও 10-12 বার সলিলদের বাড়িতে বেড়াতে এসেছে এবং মধুসূদনবাবুর সাথে তার যথেষ্ট পরিচয়ও আছে। কিরিটি মধুসূদনবাবুকে কাকাবাবু বলে ডাকে। ওদের দেখে মধুসূদনবাবু বললেন, এই যে তোমরা এত সকালে কোথা থেকে? কিরিটি জবাব দিল, কাকাবাবু, সলিল কাল আমার ওখানে ছিল। সলিলকে আমি আসতে দেয়নি, আজ সকালে একসাথে আসবো বলে। আপনার শরীর ভালো তো?
হ্যাঁ বাবা, বুড়ো হার কোনো মতে জোড়াতালি দিয়ে যে কটা দিন চালানো যায়। তারপর তোমার শরীর ভালো তো? হ্যাঁ কাকাবাবু। তা তোমার চাকরির কত দেরি? ইন্টারভিউ তো অনেকদিন আগেই শেষ হয়েছে শুনেছি। জয়নিং ডেট কবে? হ্যাঁ, আর মাস তিনেক বাকি। বাবা, কিরিটি বলছিল তোমার হারানো দলিলটাও খুঁজে বের করে দেবে। মধুসূদনবাবু পুত্রের কথায় চকিতে ঘুরে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে কিরিটির দিকে তাকালেন। কিরিটি ধীরভাবে বলল, দেখুন, খুঁজে বের করে দেব এমন কথা আমি সলিলকে বলিনি, তবে চেষ্টা করব। অবশ্যই কাকাবাবু, আপনার যদি তাতে কোনো আপত্তি না থাকে। কিরিটির কথা শুনে মধুসূদনবাবু খানিকক্ষণ গুম হয়ে রইলেন। তারপরে মৃদুস্বরে বললেন, বেশ, তো তাহলে একটা চেষ্টা করেই দেখো। কিন্তু চেষ্টা করতে হলে যে আপনার সাহায্যই সর্বপ্রথম আমার প্রয়োজন। সাহায্য? হ্যাঁ, কিভাবে আমি তোমায় সাহায্য করতে পারি বলো? আমি যে দলিলটা খুঁজবার ভার নিয়েছি সে কথা যেন এক আপনি আর সলিল ছাড়া ঘুণাক্ষরেও কেউ যেন জানতে না পারে। আর আমি যা বলবো আপনাকে ঠিক তাই তাই করতে হবে। মধুসূদনবাবু আবার খানিকক্ষণ কি যেন নীরবে ভাবলেন। মনে মনে বেশ যেন একটা কৌতূহলী অনুভব করছেন। মৃদুস্বরে বললেন, বেশ, তাই হবে। বাইরে ততক্ষণে রোদ উঠে গেছে। কিরিটি বলল, চলুন কাকাবাবু, ঘরে চলুন, আপনার সাথে কয়েকটা কথা আছে। এবার সকলে বাড়ির দিকে অগ্রসর হলো। আমরা আগেই জানি বাড়িটা 4 মহলা, দোতলা। প্রথম মহলে মধুসূদনবাবুর ব্যবসা সংক্রান্ত 10-12 জন কর্মচারী ও ম্যানেজার বনবিহারীবাবু থাকেন। দ্বিতীয় মহল ব্যবসার জিনিসপত্রের গোদাম হিসাবে ব্যবহৃত হয়। তৃতীয় মহলে দাসদাসীরা থাকে ও বাইরের লোকেরা আহারাদি করে। চতুর্থ মহলেই প্রকৃতপক্ষে অন্দরমহল বলা চলে। অন্দরমহলের উপরে দক্ষিণের 2টো ঘরে মধুসূদনবাবুরা থাকেন। একটা ঘর তার বসবার ঘর, অন্যটা শয়নকক্ষ। অন্য দুটির একটিতে থাকে সলিল, আরেকটি পূজার ঘর হিসাবে ব্যবহৃত হয়। নিচের একটি ঘরে খাওয়া দাওয়া হয়। একটিতে সলিলের পিসিমা 3টি বোনকে নিয়ে থাকেন। একটিতে থাকেন সলিলের কাকা বিপিনবাবু এবং অন্য ঘরটায় থাকেন তার মামা। কিরিটি বললে, যে ঘরের সিন্ধুকটা ছিল সেই ঘরটা আমি সব থেকে আগে দেখতে চাই। মধুসূদনবাবু বললেন, তুমি সলিলের সাথে গিয়ে ঘরটা দেখো, ততক্ষণে আমি ম্যানেজারের সাথে কটা কাজ সেরে আসি। সলিলের সাথে কিরিটি মধুসূদনবাবুর শয়নকক্ষে প্রবেশ করল। ঘর তখন খালি। মা অনেকক্ষণ উঠে গেছেন, এতক্ষণ হয়তো পুজোর ঘরে ব্যস্ত। বেশ বড় আকারের ঘরখানি দক্ষিণ পূর্বে খোলা। কিরিটি তীক্ষ্ণ দৃষ্টিতে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগল। ব্যালকনির ঠিক পাশে দিয়েই একটা নারকেল গাছ উঠে গেছে। ব্যালকনি থেকে হাত বাড়িয়ে অনায়াসেই নারকেল গাছটা ধরা যায়। তবে তাতে বিপদের সম্ভাবনা যে একেবারে নেই তা নয়, হাত ফসকে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। ঘরটা একেবারে বারান্দার শেষ প্রান্তে। তাছাড়া ওই ঘরের সংলগ্ন ছাদের দরজাটায়ও যাওয়া যায়। ঘরের মধ্যে আসবাবপত্রের তেমন বাহুল্য নেই। 2টো সিঙ্গেল বেড পাশাপাশি। একটা শ্বেত পাথরের গোল টেবিলের ওপরে রক্ষিত আছে টেলিফোন। একপাশে একটা আয়না বসানো কাপড়ের আলমারি এবং আলমারির ঠিক পাশেই মানুষ প্রমাণ উঁচু মজবুত লোহার সিন্দুক। সিন্দুকের গায়ে বেশ বড় আকারের একখানি জার্মান তালা ঝুলছে। সিন্ধুকের ঠিক পাশেই একটি টুলের ওপরে একটি জলের কুঁজো আর তার মাথায় বসানো একটি কারুকার্য খচিত শ্বেতপাথরের গ্লাস। ঘরের দেওয়ালে টানানো মুখোমুখি পূর্ব পশ্চিমে 2খানি বড় অয়েল পেন্টিং, মধুসূদনবাবুর মা এবং তার বাবা। বাবার পেন্টিংটি ঠিক সিন্ধুকের ওপরেই টানানো। ছোটবেলায় কিরিটির ছবি আঁকার খুব ঝোঁক ছিল। সে তীক্ষ্ণ দৃষ্টিতে ছবি দুটোকে খুঁটিয়ে খুঁটিয়ে শিল্পীর মন দিয়ে দেখতে লাগল। পেন্টিং দুটির গায়ে ঝুল পড়েছে সামান্য। বেশ কিছুদিন যে ঝাড়পোছ হয়নি সেটা বুঝতে বেশি কষ্ট হয় না। সলিল প্রশ্ন করল, কি ভাবছিস কিরিটি? বিলিতি ফ্রেম বলেই মনে হচ্ছে। তোর ঠাকুরদার পেন্টিংটা দেওয়ালের সাথে ঠিক করে সেট হয়নি, একটু যেন বাঁয়ে হেলে আছে। এমন সময় মধুসূদনবাবু এসে প্রবেশ করলেন। কি দেখছো? আপনার বাবার অয়েল পেন্টিংটা দেখছিলাম, বেশ সুন্দর। শিল্পীর হাতটা চমৎকার, যেন একটা প্রাণের সাড়া পাওয়া যায় তুলির প্রতিটি টানে। হ্যাঁ, একজন ইটালিয়ান শিল্পীর আঁকা। তোমাদের চা পর্ব এখনো নিশ্চয়ই হয়নি। চলো আমার বসার ঘরে,
ওখানে বসে চা পান করতে করতে তোমাদের যে আলোচ্য বিষয় নিয়ে কথা বলা যাবে। সকলে এসে পাশের ঘরে প্রবেশ করলেন। ভৃত্য চায়ের সরঞ্জাম নামিয়ে সে ঘর হতে বেরিয়ে গেল। চা পানের সাথে সাথে আলোচনা চলতে লাগলো। হঠাৎ এক সময় মধুসূদনবাবু বললেন, তুমি বোধহয় জানো না কিরিটি, ওই দলিলটার একটা পূর্ব ইতিহাস আছে। কাকাবাবু, সলিলের মুখে গতকাল অনেকটা শুনেছি, এবং সেই ইতিহাস শোনার পর হতেই আমার মনে হচ্ছে এই দলিলটা খুঁজে বার করা সম্ভব হবে। আচ্ছা, দলিলটা চুরি যাওয়ার আগের দিন হতে এবং আপনি যখন জানতে পারলেন দলিলটা সিন্ধুকে নেই, ওই সময়কার সমস্ত ঘটনাটা আপনি আমাকে একটু বলুন। একটুও বাদ না দিয়ে প্রতিটি কথা মনে এনে আপনি আমাকে দয়া করে বলুন। মধুসূদনবাবু কি যেন একটু ভাবলেন, তারপরে মৃদু স্বরে বললেন, দলিলটার পূর্ব ইতিহাস যখন তুমি সলিলের মুখে শুনেইছ, তখন সেটার আর পুনরাবৃত্তি করতে চাই না। দলিলটা যে সিন্ধুক হতে চুরি হতে পারে কখনো আমি ভাবতেই পারিনি। এখনো মাথা মুন্ডু আমি কিছুই ভেবে উঠতে পারছি না। তবে স্থূল চক্ষে দেখতে পাচ্ছি দলিলটা চুরি গেছে, এবং এখন সেটাই সবচাইতে বড় কথা। বাড়িতে লোকজনের মধ্যে আমি, বিপিন, সলিলের মা আর আমার শ্যালক, এই কয়জন। প্রতিদিন আমি বিকেল 5টার মধ্যে দোকান থেকে ফিরি, কিন্তু পরশু ফিরতে আমার প্রায় রাত 9টা হয়ে যায়। সকালবেলা দোকানে যাওয়ার আগে সেদিন সবে সিন্দুকটা খুলেছি, তখন দেখি দলিলটা সিন্দুকের ভেতরেই ছিল। আপনার দেখতে ভুল হয়নি তো কাকাবাবু? দেখবার ভুল আমার কোনোদিনই হয় না বাবা, তাহলে এত বড় ব্যবসাটা চালানো আজ কষ্টকর হতো। তবে যাই হোক, দলিলটা তখনও সিন্ধুকেই ছিল, আর সে রাতে একটা ব্যাপারও ঘটেছিল বটে। প্রথমে ভেবেছিলাম হয়তো তার আর কোনো গুরুত্বই নেই, কিন্তু পরে অনেক ভেবে ভেবে মনে হচ্ছে যে ব্যাপারটার সাথে কোথাও না কোথাও দলিল চুরি যাওয়ার একটা সূত্র হয়তো জট পাকিয়ে থাকলেও থাকতে পারে। রাত্রি তখন বোধ করি 1টা হবে। রাতে আমার ভালোই ঘুম হয়। রাতে আমার তেমন সুনিদ্রা কোনোদিনই হয় না, সামান্য শব্দেও ঘুম ভেঙে যায়। সেদিন বড়ই ক্লান্ত ছিলাম, একটু ঘুমটা আসে আসে করছে। হঠাৎ খসখস করে একটা পায়ের শব্দে আমার ঘুমটা ভেঙে গেল একেবারে। মাথা ঘুরিয়ে দেখলাম তোমার কাকিমা, মানে সলিলের মা, পাশের ঘর দিয়ে বারান্দার দিকে চলে যাচ্ছে। তখন বিশেষ কিছু মনে করিনি, কিন্তু আমার সন্দেহটা তখনই হলো যখন কিনা পরের দিন সকালে সলিলের মাকে জিজ্ঞেস করায় তিনি জানালেন রাত্রিবেলা তিনি একবারও ঘুম থেকে ওঠেননি। তখনই মনে সন্দেহ জাগে, আর মনে হয় রাতে তাহলে সলিলের মার মতো ওই মহিলাটা তাহলে কে? কিরিটি এতক্ষণ গভীর মনোযোগ সহকারে মধুসূদনবাবুর সব কথা শুনল, একটি কথাও বলল না। হঠাৎ সে ধীর সংযতভাবে বলল, দলিলটা বোধ হয় পাওয়া যাবে কাকাবাবু। আর একটা জিনিস বোধ করি তোমাদের নজরে আসেনি। গতকাল রাতে, তখন হবে 12:30, আমার শোয়ার ঘরের সংলগ্ন ব্যালকনিতে চুপচাপ চেয়ারে বসে পাইপ টানছি। হঠাৎ শুনতে পেলাম ব্যালকনির নিচ থেকে একটা তীক্ষ্ণ শীষের আওয়াজ। চমকে উঠে দাঁড়ালাম এবং নিচে অন্ধকারের দিকে, বাগানের দিকে ঝুঁকে তাকিয়ে থাকলাম। অন্ধকারে কিছু বোঝার উপায় নেই, তো আর দেরি না করে তক্ষুনি চিৎকার করে আমার দারোয়ান গুরবালিকে ডাকলাম। সঙ্গে সঙ্গে নিচের বাগানে কে যেন দ্রুত ছুটে পালিয়ে গেল। আর আজকে সকালে তো জায়গাটা খুঁজে দেখা গেল কোনো একজনের জুতোর পায়ের ছাপ পড়েছে। আচ্ছা, পুলিশের কাছে কি এ কথা আপনি বলেছেন এখনো? না না, হয়তো তারা হাসবে এই ভেবে বলিনি। বেশ করেছেন, এখনও বলবেন না। তবে একটা কাজ করতে হবে। কি? এখন থেকে দিনরাত গোপনে বাড়ির আশেপাশে পাহারা রাখতে হবে।
আপনি এক্ষুনি সেই ব্যবস্থা করুন। সে এমন কঠিন কাজ কি? আমার বাড়িতে 3 জন দারোয়ান আছে এবং দোকানে 2 জন। দোকান থেকে একজনকে নিয়ে আসব। 4 জনে আশা করি অনায়াসে পাহারা দিতে পারবে। এরপর মধুসূদনবাবু চেয়ার ছেড়ে উঠে ঘর থেকে বেরিয়ে গেলেন। মধুসূদনবাবু চলে গেলে কিরিটি ওর কাছ থেকে শোনা কথাগুলো আগাগোড়া আরেকবার মনে মনে বিশ্লেষণ করে দেখতে লাগলো, কিন্তু চাবির রহস্যটা সে কিছুতেই উদ্ধার করতে পারল না। চাবিটা চুরি গিয়েছিল, এ বিষয়ে কোনো ভুলই নেই, কিন্তু কেমন করে চুরি গেল সেটাই রহস্য। কে চুরি করতে পারে? কার দ্বারা চুরি হওয়া সম্ভব? কি ভাবছিস কিরিটি? সলিল প্রশ্ন করল। আজকে রাতটা জাগতে হবে, বুঝলি সলিল, পারবি তো? নিশ্চয়ই পারবো। তবে শোন, কি করতে হবে আমাদের। ওই আলমারিটার পেছনে তোকে আজ রাত্রি 10টার পর হতে অতি গোপনে লুকিয়ে থাকতে হবে, আর আমি থাকবো তোদের ছাদের ওপরে চিলে কোঠার মধ্যে। সে ঘরে যতক্ষণ না আমার বাঁশির আওয়াজ পাবি বের হবি না কিন্তু। বেশ, কিন্তু চিলে কোঠাটা তো ভীষণ নোংরা হয়ে আছে রে। ক্ষতি নেই, তাতে আর কি হবে। রাত্রি 12টা। শীতের রাত্রি যেন ঘুমে ভারাক্রান্ত। কোথাও এতটুকু হাওয়াও নেই, চারিদিকে নীরব নিথর। কিরিটি নিঃশব্দে একটা কাঠের প্যাকিং বাক্সের ওপরে বসে আছে। রাত্রি 1:30। ছাদের ওপরে কার যেন পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। কিরিটি উদ্গ্রীব হয়ে ওঠে। পায়ের শব্দ ক্রমেই এগিয়ে আসছে। হ্যাঁ, এগিয়ে আসছে। এই ঘরের দিকেই। খুট করে একটা শব্দ হলো, শিকল খোলবার। কিরিটি তীক্ষ্ণ দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল। মাথায় স্বল্প ঘোমটা, শাড়ি পরা একজন মহিলা ঘরে এসে প্রবেশ করলেন। ফস করে দেশলাই জ্বালবার শব্দ হলো। আগন্তুক একটা মোমবাতি জ্বাললে মোমবাতির আলোয় ঘরটা সহসা যেন জেগে উঠল। মোমবাতি হাতে করে আগন্তুক এগিয়ে এসে বাগানের দিকে জানলাটা খুলে দিল। তারপর জানলার সামনে মোমবাতিটা নিয়ে সে এগিয়ে গেল। তারপরে নিঃশব্দে মোমবাতিটা হতে জানলার দিকে সে হাত নাড়তে থাকল। এইভাবে 2 মিনিট কেটে গেল। সহসা এমন সময় আগন্তুক সেই ধুলি মলিন মেঝের ওপরে লুটিয়ে পড়ে কাঁদতে শুরু করলো। কিরিটি এবার এগিয়ে এলো। ধীরে ধীরে কিরিটি ডাকল, মামাবাবু, উঠে বসুন। কে? ভয় নেই আপনার, আমি কিরিটি। কিরিটি, এত রাতে তুমি এখানে? সমস্ত যেন গোলমাল হয়ে যাচ্ছে। কিরিটি এবার ফুঁ দিয়ে মোমবাতিটা নিভিয়ে দিল। আত্মস্বরে মামাবাবু চেঁচিয়ে উঠলেন, না না, নিভিও না। না মামাবাবু, আলোটা না নিভিয়ে দিলে সে ধরা পড়বে। তাতে আপনার লজ্জা আরও বেশি হবে। নিঃশব্দে সে পালিয়ে যাক। ধরা পড়লে যে কলঙ্ক হবে, তার থেকে তাকে বাঁচানো মুশকিল হবে। আর মামাবাবু, আপনার কোনো ভয় নেই। কত বড় দুঃখ যে আপনি আজ পেয়েছেন, সেটা আপনি না বললেও আমি ভালোই বুঝতে পারছি। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। কিরিটির কথার কখনো খেলাফ হয় না। শম্ভুকে বাঁচাও কিরিটি, সে আমার ছেলে। আজ তোমাকে সব খুলে বলবো। দীর্ঘদিন এই দুঃসহ ব্যথা লজ্জা আমি বুকে চেপে বেঁচে আছি কিরিটি। লোকে জানে শম্ভু মারা গেছে, কিন্তু আসলে সে মারা যায়নি। শম্ভু যখন 13 বছর বয়স, তখন তার মা মারা যায়। লেখাপড়া শিখিয়ে আমি মানুষ করার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ভাগ্যের পরিহাস, দুর্ঘটনায় আমার একটা পা সম্পূর্ণ নষ্ট হয়ে গেল। আর ছেলেটিও অসৎ সঙ্গে মিশে গেল। কি করব? কোনো আয় নেই, কোনো উপার্জন নেই। বাধ্য হয়ে দিদির বাড়িতে এসে আশ্রয় নিতে হলো। জামাইবাবু নেহাতি ভালো মানুষ, সেই জন্য আমাকে জায়গা দিলেন। এতগুলো বছর বেশ ভালোভাবেই ছিলাম। হঠাৎ একদিন মন্দিরের সামনে দেখতে পেলাম আমার ছেলেটিকে, শম্ভুকে। দেখেই চিনতে পারলাম, জানো, রোগাজীর্ণ কঙ্কালসার চেহারা। বোধহয় কোনো নেশাই তার আর বাকি নেই। চুরি ছেঁচড়ামি সবসময় হয়তো করেছে, বহু বছর হয়তো জেলেও ছিল। তার গায়ের কালশিটে দাগগুলো দেখলেই বোঝা যায়। বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের কাছে অথবা পুলিশের কাছে সে বারে বারে মার খেয়েছে। কিন্তু কি করবো বলো, নিজের ছেলে। সেও আমাকে চিনতে পারল এতদিন বাদে। আমাকে এসে বলল, বাবা টাকা চাই।
10,000 টাকা চাই। কিন্তু কি করবো জানো কিরিটি, তুমি তো জানোই আমি এখানে রয়েছি অন্যের আশ্রয়ে। জামাইবাবু কোনোভাবে আমাকে রেখেছেন এখানে। এত টাকা আমি কোথা থেকে পাবো? শম্ভু আমাকে বলল, বাবা এই টাকাগুলো আমার চাই, নয়তো তারা প্রাণে আমাকে মেরে ফেলবে। শম্ভুর দিকে তাকিয়ে জানো তো কিরিটি, শম্ভুর দিকে তাকিয়ে আমার খুব মায়া হলো। কি করব? আমার ছেলে প্রাণ ভিক্ষা চাইছে, আমাকে সেই টাকা জোগাড় করতেই হবে, তার জন্য যেভাবেই হোক করতে হবে। এমন সময় কিভাবে যেন আমার সামনে একটা উপায় দেখা দিল। অনিল চৌধুরী যেই বাড়িটা কিনতে চেয়েছিল, সে আমার সাথে যোগাযোগ করলো, বলল ওই দলিলটা যদি আপনি আমাকে হাতিয়ে এনে দিতে পারেন তাহলে আপনাকে অনেক টাকা দেব। কিরিটি, তখন আমি লোভে পড়ে গেছিলাম। আমি অনিলবাবুকে বললাম, টাকা বলতে আমার 10,000 টাকা চাই, আপনি দেবেন? তাহলে আমি চুরি করে এনে আপনাকে দলিলটা দিয়ে দেব। অনিলবাবু সেই কথায় রাজিও হয়ে গেল। আমি দেখলাম আমার ছেলেকে বাঁচাবার এই একটাই উপায়। দিন রাত বিবেকের সাথে যুদ্ধ করলাম, শেষে সন্তানের দাবি জয় হলো। কি করে যে দলিলটা চুরি করেছিলাম সে লজ্জার কথা আমি আর বলতে চাই না। কথা ছিল পরের দিন রাত্রে সে বাগানে এসে দাঁড়াবে, আমি শীষ দেব, আর পাঁচিল টপকে সে ওপরে উঠে এসে জানলা দিয়ে দলিলটা নিয়ে পালাবে। কিন্তু হঠাৎ করে জামাইবাবুর ঘুমটা ভেঙে যেতে দেখলাম। আমি আর দাঁড়াতে পারলাম না, ভয় সেখান থেকে পালিয়ে গেলাম। আজ আমার মান সম্মান সব তোমার হাতে বাবা। আর কাঁদবেন না মামাবাবু, আমি জানি দলিলটা কোথায় আছে। আর আজকে আপনার আর আমার মধ্যে যে কাহিনী, আমি ছাড়া কেউই আর তা কেউ জানতে পারবে না। আপনি এখন নিচে যান, যা করবার আমি করব। মামাবাবু নিঃশব্দে চলে গেলেন। কিরিটিও নিচে নেমে আসলো। সলিল তখনও আলমারির পিছনে চুপটি করে দাঁড়িয়ে আছে। ডাকলো কিরিটি, সলিল বের হয়ে আয়। সলিল আলমারির পেছন থেকে বের হয়ে এলো। কি ব্যাপার কিরিটি, দলিলটা কি পাওয়া গেছে? দলিলটা পাওয়া গেছে। সত্যি? কিরিটি মধুসূদনবাবুর পিতার পেন্টিংয়ের পেছন থেকে খাম সমেত দলিলটা বের করে এনে দিল। পাশের ঘরে মধুসূদনবাবু তখনও জেগেই বসেছিলেন। কিরিটির সঙ্গে সলিল গিয়ে মধুসূদনবাবুর হাতে দলিলটা দিল। মধুসূদনবাবু বিস্ময়ে একেবারে থ হয়ে গেছেন যেন। জিজ্ঞাসা করলেন, আরে কিরিটি, তুমি এই দলিল কোথা থেকে পেলে? এই ব্যাপারে আপনি আমাকে মাফ করুন কাকাবাবু, আমি বলতে পারবো না কেমন করে কোথা থেকে পেলাম অথবা কে চুরি করেছিল। বেশ, কিন্তু কিরিটি, তুমি তো একথা মানো যে অপরাধীর শাস্তি হওয়া প্রয়োজন। কাকাবাবু, পৃথিবীতে সব অপরাধেরই কি শাস্তি হয়? আপনার দলিল প্রয়োজন, আপনি দলিল পেয়ে গেছেন। আর একটা অনুরোধ আপনার কাছে, আর এই বিষয়ে দয়া করে বাইরে কোনো কথা বলবেন না আপনি। বেশ, তুমি যখন বলছো তাই হবে। তবে তোমাকে আমার কাছ থেকে এই 10,000 টাকা অবশ্যই গ্রহণ করতে হবে, কারণ এই দলিলটা আমার কাছে সত্যি খুবই মূল্যবান। এই সামান্য 10,000 টাকা তার সামনে কিছুই নয়। এইটা তুমি তোমার পারিশ্রমিক হিসাবেই রাখো। এই নাও কিরিটি। এর পরদিন কিরিটি 10,000 টাকা এনে মামাবাবুর হাতে দিলেন। এই টাকা কিসের কিরিটি? আপনি শম্ভুকে দেবেন মামাবাবু, আর তাকে বলবেন এবার থেকে সৎপথে চলতে। ও পথে কেবলই দুঃখই বাড়ে, সুখ নেই। এটা আমার প্রণামই আপনাকে। একটা কথা কিরিটি জানো, কাল থেকেই আমার মনে হচ্ছে, তুমি কি করে জানতে পারলে এই পুরো ব্যাপারটা? প্রথম হতেই বুঝতে পেরেছিলাম কোনো বাইরের লোক দলিল চুরি করতে পারে না, নিশ্চয়ই কোনো ঘরের লোকের কাজ এটা। কিন্তু কে? বাড়ির লোকের মধ্যে আপনি, সলিলের কাকা, এছাড়া আর কাউকে সন্দেহ করা যায় না। প্রথমেই বুঝেছিলাম শীঘ্রই সেটা বাইরে যাবে। দ্বিতীয় রাত্রে চেষ্টা হয়েছিল, কিন্তু সংগ্রহকারী বিফল হয়ে ফিরে যেতে বাধ্য হয়। আবার সে আসবেই, তাই সব আটঘাট বেঁধে আমি কাজে নেমেছিলাম। তবে আপনাকে আমি একেবারেই সন্দেহ করিনি, করেছিলাম সলিলের কাকাকে। আপনাকে চিলেকোঠায় দেখে সত্যিই চমকে উঠেছিলাম। কাকাবাবুর বাবার পেন্টিংটা একটু কাত হয়েছিল, কিন্তু মনে একটা খটকা লাগলো, সেটা আর খুঁজে দেখিনি। পরে আপনার কথা শুনে বুঝেছিলাম তাড়াতাড়ি আপনি ফটোর পেছনে দলিলটা রেখে পালিয়ে এসেছিলেন। সত্যিই তাই। জামাইবাবুর পায়ের শব্দ পেয়ে আমি ভয়ানক ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু ঘরের লোকই যে নিয়েছে তা তুমি বুঝলে কি করে? এটা কাকাবাবুর কথায়। রাত্রিবেলা যখন তিনি পায়ের শব্দ শুনে ঘুম থেকে উঠলেন,
তখন দেখলেন সলিলের মা পাশের ঘর দিয়ে কোথায় চলে যাচ্ছেন। কিন্তু পরে আমি জানতে পারি যে সেই রাতে সলিলের মা ঘুম থেকে ওঠেনি। তাতেই বুঝেছিলাম বাইরের কেউ নয়, ভেতরেরই কেউ। কিরিটি, তোমার এই দয়া আমি চিরকাল মনে রাখবো, আমার জীবনের শেষ দিন অবধি। আচ্ছা মামাবাবু, আজ তবে আসি। কিরিটি মামাবাবুকে প্রণাম করে ঘর থেকে বিদায় নিল। হবে রাত্রি 12টা। শীতের রাত্রি যেন ঘুমে ভারাক্রান্ত। কোথাও এতটুকু হাওয়াও নেই, চারিদিকে নীরব নিথর। কিরিটি নিঃশব্দে একটা কাঠের প্যাকিং বাক্সের ওপরে বসে আছে। রাত্রি 1:30। ছাদের ওপরে কার যেন পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। কিরিটি উদ্গ্রীব হয়ে ওঠে। পায়ের শব্দ ক্রমেই এগিয়ে আসছে। হ্যাঁ, এগিয়ে আসছে এই ঘরের দিকেই। খুট করে একটা শব্দ হলো, শিকল খোলবার। কিরিটি তীক্ষ্ণ দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল। মাথায় স্বল্প ঘোমটা, শাড়ি পরা একজন মহিলা ঘরে এসে প্রবেশ করলেন। ফস করে দেশলাই জ্বালবার শব্দ হলো। আগন্তুক একটা মোমবাতি জ্বাললে মোমবাতির আলোয় ঘরটা সহসা যেন জেগে উঠল। মোমবাতি হাতে করে আগন্তুক এগিয়ে এসে বাগানের দিকে জানলাটা খুলে দিল। তারপর জানলার সামনে মোমবাতিটা নিয়ে সে এগিয়ে গেল। তারপরে নিঃশব্দে মোমবাতিটা হতে জানলার দিকে সে হাত নাড়তে থাকল। এইভাবে 2 মিনিট কেটে গেল। সহসা এমন সময় আগন্তুক সেই ধুলি মলিন মেঝের ওপরে লুটিয়ে পড়ে কাঁদতে শুরু করল। কিরিটি এবার এগিয়ে এলো। ধীরে ধীরে কিরিটি ডাকল, মামাবাবু, উঠে বসুন। কে? ভয় নেই আপনার, আমি কিরিটি। কিরিটি, এত রাতে তুমি এখানে? সমস্ত যেন গোলমাল হয়ে যাচ্ছে। কিরিটি এবার ফুঁ দিয়ে মোমবাতিটা নিভিয়ে দিল। আত্মস্বরে মামাবাবু চেঁচিয়ে উঠলেন, না না, নিভিও না। না মামাবাবু, আলোটা না নিভিয়ে দিলে সে ধরা পড়বে। তাতে আপনার লজ্জা আরও বেশি হবে। নিঃশব্দে সে পালিয়ে যাক। ধরা পড়লে যে কলঙ্ক হবে, তার থেকে তাকে বাঁচানো মুশকিল হবে। আর মামাবাবু, আপনার কোনো ভয় নেই। কত বড় দুঃখ যে আপনি আজ পেয়েছেন, সেটা আপনি না বললেও আমি ভালোই বুঝতে পারছি। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। কিরিটির কথার কখনো খেলাফ হয় না। শম্ভুকে বাঁচাও কিরিটি, সে আমার ছেলে। আজ তোমাকে সব খুলে বলবো। দীর্ঘদিন এই দুঃসহ ব্যথা লজ্জা আমি বুকে চেপে বেঁচে আছি কিরিটি। লোকে জানে শম্ভু মারা গেছে, কিন্তু আসলে সে মারা যায়নি। শম্ভু যখন 13 বছর বয়স, তখন তার মা মারা যায়। লেখাপড়া শিখিয়ে আমি মানুষ করার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ভাগ্যের পরিহাস, দুর্ঘটনায় আমার একটা পা সম্পূর্ণ নষ্ট হয়ে গেল। আর ছেলেটিও অসৎ সঙ্গে মিশে গেল। কি করব? কোনো আয় নেই, কোনো উপার্জন নেই। বাধ্য হয়ে দিদির বাড়িতে এসে আশ্রয় নিতে হলো। জামাইবাবু নেহাতি ভালো মানুষ, সেই জন্য আমাকে জায়গা দিলে। এতগুলো বছর বেশ ভালোভাবেই ছিলাম। হঠাৎ একদিন মন্দিরের সামনে দেখতে পেলাম আমার ছেলেটিকে, শম্ভুকে। দেখেই চিনতে পারলাম, জানো, রোগাজীর্ণ কঙ্কালসার চেহারা। বোধহয় কোনো নেশাই তার আর বাকি নেই। চুরি ছেঁচড়ামি সবসময় হয়তো করেছে, বহু বছর হয়তো জেলেও ছিল। তার গায়ের কালশিটে দাগগুলো দেখলেই বোঝা যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের কাছে অথবা পুলিশের কাছে সে বারে বারে মার খেয়েছে। কিন্তু কি করব বলো, নিজের ছেলে, সেও আমাকে চিনতে পারল এতদিন বাদে। আমাকে এসে বলল, বাবা টাকা চাই, 10,000 টাকা চাই। কিন্তু কি করবো জানো কিরিটি, তুমি তো জানোই আমি এখানে রয়েছি অন্যের আশ্রয়ে। জামাইবাবু কোনোভাবে আমাকে রেখেছেন এখানে। এত টাকা আমি কোথা থেকে পাবো? শম্ভু আমাকে বলল, বাবা এই টাকাগুলো আমার চাই, নয়তো তারা প্রাণে আমাকে মেরে ফেলবে। শম্ভুর দিকে তাকিয়ে, জানো তো কিরিটি, শম্ভুর দিকে তাকিয়ে আমার খুব মায়া হলো। কি করব? আমার ছেলে প্রাণ ভিক্ষা চাইছে, আমাকে সেই টাকা জোগাড় করতেই হবে। তার জন্য যেভাবেই হোক করতে হবে। এমন সময় কিভাবে যেন আমার সামনে একটা উপায় দেখা দিল।
অনিল চৌধুরী যেই বাড়িটা কিনতে চেয়েছিল সে আমার সাথে যোগাযোগ করলো, বলল ওই দলিলটা যদি আপনি আমাকে হাতিয়ে এনে দিতে পারেন তাহলে আপনাকে অনেক টাকা দেব। কিরিটি, তখন আমি লোভে পড়ে গেছিলাম। আমি অনিলবাবুকে বললাম, টাকা বলতে আমার 10,000 টাকা চাই, আপনি দেবেন? তাহলে আমি চুরি করে এনে আপনাকে দলিলটা দিয়ে দেব। অনিলবাবু সেই কথায় রাজিও হয়ে গেল। আমি দেখলাম আমার ছেলেকে বাঁচাবার এই একটাই উপায়। দিন রাত বিবেকের সাথে যুদ্ধ করলাম, শেষে সন্তানের দাবি জয় হলো। কি করে যে দলিলটা চুরি করেছিলাম সে লজ্জার কথা আমি আর বলতে চাই না। কথা ছিল পরের দিন রাত্রে সে বাগানে এসে দাঁড়াবে, আমি শীষ দেব, আর পাঁচিল টপকে সে ওপরে উঠে এসে জানলা দিয়ে দলিলটা নিয়ে পালাবে। কিন্তু হঠাৎ করে জামাইবাবুর ঘুমটা ভেঙে যেতে দেখলাম। আমি আর দাঁড়াতে পারলাম না, ভয় সেখান থেকে পালিয়ে গেলাম। আজ আমার মান সম্মান সব তোমার হাতে বাবা। আর কাঁদবেন না মামাবাবু। সলিলের মুখে শুনেইছ, তখন সেটার আর পুনরাবৃত্তি করতে চাই না। দলিলটা যে সিন্ধুক হতে চুরি হতে পারে কখনো আমি ভাবতেই পারিনি। এখনো মাথা মুন্ডু আমি কিছুই ভেবে উঠতে পারছি না। তবে স্থূল চক্ষে দেখতে পাচ্ছি দলিলটা চুরি গেছে, এবং এখন সেটাই সবচাইতে বড় কথা। বাড়িতে লোকজনের মধ্যে আমি, বিপিন, সলিলের মা আর আমার শ্যালক, এই কয়জন। প্রতিদিন আমি বিকেল 5টার মধ্যে দোকান থেকে ফিরি, কিন্তু পরশু ফিরতে আমার প্রায় রাত 9টা হয়ে যায়। সকালবেলা দোকানে যাওয়ার আগে সেদিন সবে সিন্দুকটা খুলেছি, তখন দেখি দলিলটা সিন্দুকের ভেতরেই ছিল। আপনার দেখতে ভুল হয়নি তো কাকাবাবু? দেখবার ভুল আমার কোনোদিনই হয় না বাবা, তাহলে এত বড় ব্যবসাটা চালানো আজ কষ্টকর হতো। তবে যাই হোক, দলিলটা তখনও সিন্ধুকেই ছিল, আর সে রাতে একটা ব্যাপারও ঘটেছিল বটে। প্রথমে ভেবেছিলাম হয়তো তার আর কোনো গুরুত্বই নেই, কিন্তু পরে অনেক ভেবে ভেবে মনে হচ্ছে যে ব্যাপারটার সাথে কোথাও না কোথাও দলিল চুরি যাওয়ার একটা সূত্র হয়তো জট পাকিয়ে থাকলেও থাকতে পারে। রাত্রি তখন বোধ করি 1টা হবে। রাতে আমার ভালোই ঘুম হয়। রাতে আমার তেমন সুনিদ্রা কোনোদিনই হয় না, সামান্য শব্দেও ঘুম ভেঙে যায়। সেদিন বড়ই ক্লান্ত ছিলাম, একটু ঘুমটা আসে আসে করছে। হঠাৎ খসখস করে একটা পায়ের শব্দে আমার ঘুমটা ভেঙে গেল একেবারে। মাথা ঘুরিয়ে দেখলাম তোমার কাকিমা, মানে সলিলের মা, পাশের ঘর দিয়ে বারান্দার দিকে চলে যাচ্ছে। তখন বিশেষ কিছু মনে করিনি, কিন্তু আমার সন্দেহটা তখনই হলো যখন কিনা পরের দিন সকালে সলিলের মাকে জিজ্ঞেস করায় তিনি জানালেন রাত্রিবেলা তিনি একবারও ঘুম থেকে ওঠেননি। তখনই মনে সন্দেহ জাগে, আর মনে হয় রাতে তাহলে সলিলের মার মতো ওই মহিলাটা তাহলে কে? কিরিটি এতক্ষণ গভীর মনোযোগ সহকারে মধুসূদনবাবুর সব কথা শুনল, একটি কথাও বলল না। হঠাৎ সে ধীর সংযতভাবে বলল, দলিলটা বোধ হয় পাওয়া যাবে কাকাবাবু। আর একটা জিনিস বোধ করি তোমাদের নজরে আসেনি। গতকাল রাতে, তখন হবে 12:30, আমার শোয়ার ঘরের সংলগ্ন ব্যালকনিতে চুপচাপ চেয়ারে বসে পাইপ টানছি। হঠাৎ শুনতে পেলাম ব্যালকনির নিচ থেকে একটা তীক্ষ্ণ শীষের আওয়াজ। চমকে উঠে দাঁড়ালাম এবং নিচে অন্ধকারের দিকে, বাগানের দিকে ঝুঁকে তাকিয়ে থাকলাম। অন্ধকারে কিছু বোঝার উপায় নেই, তো আর দেরি না করে তক্ষুনি চিৎকার করে আমার দারোয়ান গুরবালিকে ডাকলাম। সঙ্গে সঙ্গে নিচের বাগানে কে যেন দ্রুত ছুটে পালিয়ে গেল। আর আজকে সকালে তো জায়গাটা খুঁজে দেখা গেল কোনো একজনের জুতোর পায়ের ছাপ পড়েছে। আচ্ছা, পুলিশের কাছে কি এ কথা আপনি বলেছেন এখনো? না না, হয়তো তারা হাসবে এই ভেবে বলিনি। বেশ করেছেন, এখনো বলবেন না। তবে একটা কাজ করতে হবে। কি? এখন থেকে দিনরাত গোপনে বাড়ির আশেপাশে পাহারা রাখতে হবে। আপনি এক্ষুনি সেই ব্যবস্থা করুন।
সে এমন কঠিন কাজ কি? আমার বাড়িতে 3 জন দারোয়ান আছে এবং দোকানে 2 জন। দোকান থেকে একজনকে নিয়ে আসব। 4 জনে আশা করি অনায়াসে পাহারা দিতে পারবে। এরপর মধুসূদনবাবু চেয়ার ছেড়ে উঠে ঘর থেকে বেরিয়ে গেলেন। মধুসূদনবাবু চলে গেলে কিরিটি ওর কাছ থেকে শোনা কথাগুলো আগাগোড়া আরেকবার মনে মনে বিশ্লেষণ করে দেখতে লাগলো, কিন্তু চাবির রহস্যটা সে কিছুতেই উদ্ধার করতে পারল না। চাবিটা চুরি গিয়েছিল, এ বিষয়ে কোনো ভুলই নেই, কিন্তু কেমন করে চুরি গেল সেটাই রহস্য। কে চুরি করতে পারে? কার দ্বারা চুরি হওয়া সম্ভব? কি ভাবছিস কিরিটি? সলিল প্রশ্ন করল। আজকে রাতটা জাগতে হবে, বুঝলি সলিল, পারবি তো? নিশ্চয়ই পারবো। তবে শোন, কি করতে হবে আমাদের। ওই আলমারিটার পেছনে তোকে আজ রাত্রি 10টার পর হতে অতি গোপনে লুকিয়ে থাকতে হবে, আর আমি থাকবো তোদের ছাদের ওপরে চিলে কোঠার মধ্যে। সে ঘরে যতক্ষণ না আমার বাঁশির আওয়াজ পাবি বের হবি না কিন্তু। বেশ, কিন্তু চিলে কোঠাটা তো ভীষণ নোংরা হয়ে আছে রে। ক্ষতি নেই, তাতে আর কি। কিরিটি তখন সবে কলেজ পাশ করেছে। পয়সার প্রাচুর্য থাকলেও বিলাসিতাকে সে কোনোদিন প্রশ্রয় দেয়নি। শিয়ালদহের এক অখ্যাতনামা গলিতে এক সাধারণ মেসে মাসিক 13 টাকা খাওয়া পড়া থাকা দিয়েই তার বেশ ভালোই চলে যাচ্ছিল। কলেজে বন্ধুদের মধ্যে একজন ছিল তার বিশেষ অন্তরঙ্গ, সলিল সরকার। সলিল সরকারের পিতা মধুসূদন সরকার ছিলেন কলকাতার একজন বিখ্যাত ধনী ব্যবসায়ী। পাট, ধান ও চালের কারবারে লক্ষ লক্ষ টাকা তার খাটত। সলিল ছিল তার একমাত্র পুত্র, কিন্তু অর্থশালী পিতার পুত্র হয়েও সলিলের মনে এতটুকুও অহংকার ছিল না। বাড়িতে 4-5খানা গাড়ি থাকা সত্ত্বেও সে ট্রামে বাসে ছাড়া কোনোদিনও কলেজে আসেনি। সেদিন ছিল রবিবার। কিরিটি সারাদিন কোথাও বের হয়নি। এই সময়টা শীতকাল, এর মধ্যে কুয়াশা কলকাতা মহানগরীকে গ্রাস করে নিয়েছে। ঘরের মধ্যেও চাপা অন্ধকার বেঁধে উঠেছে। সিঁড়িতে কার পায়ের আওয়াজ শোনা গেল। আগন্তুক দরজার কাছে আসতেই কিরিটি আহ্বান জানালো। আরে সলিল, আয় আয়, কি খবর? বস। তারপর আজ তো তোর আসার কথা ছিল না। মনটা ভালো নেই রে, তাই ভাবলাম তোর কাছ থেকে একবার ঘুরে যাই। কি হয়েছে রে? আশ্চর্য ঘটনা। বাবার ঘরে সিন্ধুকের মধ্যে একটা দলিল ছিল। কয়েকদিন ধরে হাইকোর্টে একটা মামলা চলছে। দলিলটা সেই মামলা সংক্রান্ত। পরশুও বাবা সন্ধ্যের দিকে দলিলটা সিন্ধুকেই দেখেছেন, অথচ আজ সকালবেলা সিন্ধুক খুলে দলিলটা উকিলকে দিতে গিয়ে বাবা দেখেন দলিলটা নেই। সিন্ধুকে টাকা করিয়ে অন্যান্য প্রয়োজনীয় বস্তু সবই ঠিক আছে, কেবল দলিলটাই নেই সিন্ধুকে। সিন্ধুকের চাবিটা কার কাছে থাকে? বাবার কোমরে সর্বদাই থাকে। চাবির বিষয়ে বাবা বিশেষ সাবধানী চিরকাল। ভৃত্য এসে ঘরে হারিকেন বাতিটা জ্বালিয়ে দিয়ে গেল। কিরিটি বললে, 2 কাপ চা দিয়ে যেও না নন্দু। কিরিটি বললে, নন্দু চলে গেল। হঠাৎ এক সময় কিরিটি প্রশ্ন করল সলিলকে। আচ্ছা, তোর বাবার কি ঠিক মনে আছে গত পরশু সন্ধ্যায় দলিলটা তিনি সিন্ধুকেই দেখেছিলেন? হ্যাঁ, তাই তো বলেন বাবা। এ ব্যাপারে তিনি কাউকে সন্দেহ করেন বলে কি জানিস? বাড়িতে লোকজনের মধ্যে বাবা, আমার 3টি বোন, মা, আমার মামা, ম্যানেজার বনবিহারী বাবু আর চাকর বাকর। বাড়ির চাকর বাকরগুলো নিশ্চয়ই সবাই খুবই বিশ্বাসী। হ্যাঁ, সকলেই অনেক দিন ধরে আমাদের বাড়িতে কাজ করছে। মোকদ্দমাটা কার সাথে? মৃদু স্বরে সলিল বলল, মকদ্দমাটার একটা ইতিহাস আছে, জানিস কিরিটি? ইতিহাস? সবিস্ময়ে কিরিটি বন্ধুর মুখের দিকে তাকায়। এমন সময় নন্দু দুহাতে 2 কাপ ধুমায়িত চা নিয়ে ঘরের মধ্যে এসে প্রবেশ করল। কিরিটি বলল, নন্দু, ঠাকুরকে বলে দিস সলিলবাবু আজ এখানেই খাবেন। নন্দু মাথা হেলিয়ে সম্মতি জানিয়ে চায়ের কাপ দুটো রেখে চলে গেল। সলিল বলতে লাগলো, সে ধর আজ 24-25 বছর আগেকার ঘটনা। আমি তখন সবে হয়েছি। দক্ষিণ 24 পরগনার একটা প্রত্যন্ত গ্রামে একটা প্রকাণ্ড বড় বাগানবাড়ি ছিল। এখন যদিও দেনার দায় সেটা বিক্রি হয়ে গেছে। বাগানবাড়িটা ছিল রাজা ত্রিদিবেশ্বর রায়ের। এককালে রাজা ত্রিদিবেশ্বর রায়ের অবস্থা খুবই ভালো ছিল। তার পিতামহ যজ্ঞেশ্বর রায়
প্রচুর ব্যবসা বাণিজ্য করে সে বিশাল বাগান বাড়িটা তৈরি করেছিলেন। কিন্তু তার নাতি ত্রিদিবেশ্বর রায়ের ব্যবসা বাণিজ্যে তেমন মতিগতি ছিল না। বাজারে বিস্তর দেনা, ওই যা হয় শেষ অবধি দেনার দায়ে বাড়িটা খুব অল্প দামেই বিক্রি করে দেন। আর সেটা হচ্ছে আমার বাবার কাছে। আমার বাবাও দেখলেন মাত্র 50,000 টাকায় সেই বাড়িটা কেনা যাচ্ছে, তো তিনি কিনেও নিলেন। ঘটনাটা ধর আজ থেকে প্রায় 20-25 বছর আগের। তবে এখন বাড়িটার দাম অনেক, প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা। তো এই সময় অনিল চৌধুরী নামে বাবার এক বন্ধু এসে অনুরোধ করেন বাগান বাড়িটি তিনি কিনবেন। বাবাও রাজি হয়ে যান, কারণ আমাদের এত বড় বাড়ি ছেড়ে ওখানে গিয়ে বসবাস করার কোনো প্রশ্নই ওঠে না। আর অনিল চৌধুরীরও একটি উদ্দেশ্য আছে, তিনি একটা স্কুল স্থাপন করতে চান। তো খুবই ভালো, সেখানে লেখাপড়া হবে। বাবা ঠিক করলেন বাগান বাড়িটি অনিল চৌধুরীর কাছে বিক্রি করে দেবেন। আর ঠিক এই সময়ই বাবা হাতে একটা চিঠি পেল। প্রিয় মধুসূদন বাবু, লোকের মুখে শুনলাম রাজা ত্রিদিবেশ্বরের বাড়ি নাকি আপনি বিক্রি করছেন। আপনি জানেন না, কিন্তু আমি জানি ওই বাড়ির কোনো এক স্থানে ত্রিদিবেশ্বরের পিতামহ যজ্ঞেশ্বর রায়ের গোটা 10-12 দামি হিরে পোতা আছে। সেই হীরার দাম 50 লক্ষ টাকারও বেশি। যার কাছে আপনি রাজা ত্রিদিবেশ্বরের বাড়িটি বিক্রি করছেন, সে কথা কোনোভাবে জানতে পেরেছে। বাড়িটা কিনবার জন্যে সেই জন্যে সে ব্যস্ত হয়ে উঠেছে। তা না হলে এতদিন তার ভাঙা সেই বাড়ি, তাও কলকাতার বাইরে, কেউ এত টাকা দিয়ে। অবশ্যই কাকাবাবু, আপনার যদি তাতে কোনো আপত্তি না থাকে। কিরিটির কথা শুনে মধুসূদনবাবু খানিকক্ষণ গুম হয়ে রইলেন। তারপরে মৃদুস্বরে বললেন, বেশ, তো তাহলে একটা চেষ্টা করেই দেখো। কিন্তু চেষ্টা করতে হলে যে আপনার সাহায্যই সর্বপ্রথম আমার প্রয়োজন। সাহায্য? হ্যাঁ। কিভাবে আমি তোমায় সাহায্য করতে পারি বলো? আমি যে দলিলটা খুঁজবার ভার নিয়েছি সে কথা যেন এক আপনি আর সলিল ছাড়া ঘুণাক্ষরেও কেউ যেন জানতে না পারে। আর আমি যা বলবো আপনাকে ঠিক তাই করতে হবে। মধুসূদনবাবু আবার খানিকক্ষণ কি যেন নীরবে ভাবলেন। মনে মনে বেশ যেন একটা কৌতূহলী অনুভব করছেন। মৃদুস্বরে বললেন, বেশ, তাই হবে। বাইরে ততক্ষণে রোদ উঠে গেছে। কিরিটি বলল, চলুন কাকাবাবু, ঘরে চলুন, আপনার সাথে কয়েকটা কথা আছে। এবার সকলে বাড়ির দিকে অগ্রসর হলো। আমরা আগেই জানি বাড়িটা 4 মহলা, দোতলা। প্রথম মহলে মধুসূদনবাবুর ব্যবসা সংক্রান্ত 10-12 জন কর্মচারী ও ম্যানেজার বনবিহারীবাবু থাকেন। দ্বিতীয় মহল ব্যবসার জিনিসপত্রের গুদাম হিসাবে ব্যবহৃত হয়। তৃতীয় মহলে দাসদাসীরা থাকে ও বাইরের লোকেরা আহারাদি করে। চতুর্থ মহলেই প্রকৃতপক্ষে অন্দরমহল বলা চলে। অন্দরমহলের উপরে দক্ষিণের 2টো ঘরে মধুসূদনবাবুরা থাকেন। একটা ঘর তার বসবার ঘর, অন্যটা শয়নকক্ষ। অন্য দুটির একটিতে থাকে সলিল, আরেকটি পূজার ঘর হিসাবে ব্যবহৃত হয়। নিচের একটি ঘরে খাওয়া দাওয়া হয়। একটিতে সলিলের পিসিমা 3টি বোনকে নিয়ে থাকেন। একটিতে থাকেন সলিলের কাকা বিপিনবাবু এবং অন্য ঘরটায় থাকেন তার মামা। কিরিটি বললে, যে ঘরের সিন্ধুকটা ছিল সেই ঘরটা আমি সব থেকে আগে দেখতে চাই। মধুসূদনবাবু বললেন, তুমি সলিলের সাথে গিয়ে ঘরটা দেখো, ততক্ষণে আমি ম্যানেজারের সাথে কটা কাজ সেরে আসি। সলিলের সাথে কিরিটি মধুসূদনবাবুর শয়নকক্ষে প্রবেশ করল। ঘর তখন খালি। মা অনেকক্ষণ উঠে গেছেন, এতক্ষণ হয়তো পুজোর ঘরে ব্যস্ত। বেশ বড় আকারের ঘরখানি দক্ষিণ পূর্বে খোলা। কিরিটি তীক্ষ্ণ দৃষ্টিতে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগল। ব্যালকনির ঠিক পাশে দিয়েই একটা নারকেল গাছ উঠে গেছে। ব্যালকনি থেকে হাত বাড়িয়ে অনায়াসেই নারকেল গাছটা ধরা যায়। তবে তাতে বিপদের সম্ভাবনা যে একেবারে নেই তা নয়, হাত ফসকে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। ঘরটা একেবারে বারান্দার শেষ প্রান্তে। তাছাড়া ওই ঘরের সংলগ্ন ছাদের দরজাটায়ও যাওয়া যায়। ঘরের মধ্যে আসবাবপত্রের তেমন বাহুল্য নেই। 2টো সিঙ্গেল বেড পাশাপাশি। একটা শ্বেত পাথরের গোল টেবিলের উপরে রক্ষিত আছে টেলিফোন। একপাশে একটা আয়না বসানো কাপড়ের আলমারি এবং আলমারির ঠিক পাশেই মানুষ প্রমাণ উঁচু মজবুত লোহার সিন্দুক। সিন্দুকের গায়ে বেশ বড় আকারের একখানি জার্মান তালা ঝুলছে। সিন্ধুকের ঠিক পাশেই একটি টুলের ওপরে একটি জলের কুঁজো আর তার মাথায় বসানো একটি কারুকার্য খচিত শ্বেতপাথরের গ্লাস।
ঘরের দেওয়ালে টানানো মুখোমুখি পূর্ব পশ্চিমে দুখানি বড় অয়েল পেন্টিং, মধুসূদনবাবুর মা এবং তার বাবা। বাবার পেন্টিংটি ঠিক সিন্ধুকের ওপরেই টানানো। ছোটবেলায় কিরিটির ছবি আঁকার খুব ঝোঁক ছিল। সে তীক্ষ্ণ দৃষ্টিতে ছবি দুটোকে খুঁটিয়ে খুঁটিয়ে শিল্পীর মন দিয়ে দেখতে লাগল। পেন্টিং দুটির গায়ে ঝুল পড়েছে সামান্য। বেশ কিছুদিন যে ঝাড়পোছ হয়নি সেটা বুঝতে বেশি কষ্ট হয় না। সলিল প্রশ্ন করল, কি ভাবছিস কিরিটি? বিলিতি ফ্রেম বলেই মনে হচ্ছে। তোর ঠাকুরদার পেন্টিংটা দেওয়ালের সাথে ঠিক করে সেট হয়নি, একটু যেন বাঁয়ে হেলে আছে। এমন সময় মধুসূদনবাবু এসে প্রবেশ করলেন। কি দেখছো? আপনার বাবার অয়েল পেন্টিংটা দেখছিলাম, বেশ সুন্দর। শিল্পীর হাতটা চমৎকার, যেন একটা প্রাণের সাড়া পাওয়া যায় তুলির প্রতিটি টানে। হ্যাঁ, একজন ইটালিয়ান শিল্পীর আঁকা। তোমাদের চা পর্ব এখনো নিশ্চয়ই হয়নি। চলো আমার বসার ঘরে, ওখানে বসে চা পান করতে করতে তোমাদের যে আলোচ্য বিষয় নিয়ে কথা বলা যাবে। সকলে এসে পাশের ঘরে প্রবেশ করলেন। ভৃত্য চায়ের সরঞ্জাম নামিয়ে সে ঘর হতে বেরিয়ে গেল। চা পানের সাথে সাথে আলোচনা চলতে লাগলো। হঠাৎ এক সময় মধুসূদনবাবু বললেন, তুমি বোধহয় জানো না কিরিটি, ওই দলিলটার একটা পূর্ব ইতিহাস আছে। কাকাবাবু, সলিলের মুখে গতকাল অনেকটা শুনেছি, এবং সেই ইতিহাস শোনার পর হতেই আমার মনে হচ্ছে এই দলিলটা খুঁজে বার করা সম্ভব হবে। আচ্ছা, দলিলটা চুরি যাওয়ার আগের দিন হতে এবং আপনি যখন জানতে পারলেন দলিলটা সিন্ধুকে নেই, ওই সময়কার সমস্ত ঘটনাটা আপনি আমাকে একটু বলুন। একটুও বাদ না দিয়ে প্রতিটি কথা মনে এনে আপনি আমাকে দয়া করে বলুন। মধুসূদনবাবু কি যেন একটু ভাবলেন, তারপরে মৃদু স্বরে বললেন, দলিলটার পূর্ব ইতিহাস যখন তুমি সে কিনতে চায়, আপনি ভেবে দেখুন, রাজা ত্রিদিবেশ্বর বা তার পিতা রাজ্যেশ্বরেরও সে কথা জানা ছিল না। হীরার কথা একমাত্র রাজা যজ্ঞেশ্বর ও তার নায়েব কৈলাস চৌধুরী জানত। কিন্তু হীরাগুলো যে কোথায় সঠিকভাবে পোঁথা আছে সে কথা একমাত্র রাজা যজ্ঞেশ্বর ভিন্ন দ্বিতীয় কোনো প্রাণীই জানত না। রাজা যজ্ঞেশ্বর হঠাৎ সন্ন্যাস রোগে মারা যান। কাজেই মৃত্যুর সময় লুকানো হীরাগুলির কথা কাউকে বলে যেতে তিনি পারেননি। আপনাকে সব কথাই খুলে বললাম, ইতি আপনার একান্ত শুভাকাঙ্ক্ষী। চিঠিখানা পড়ে কি জানি বাবার মত বদলে গেল। বাবা বাড়িটাকে বিক্রি করবেন না বলে সাথে সাথে মনস্থির করে ফেললেন। এদিকে পরের দিন লেখাপড়া হবে, অনিলবাবুও এলেন। বাবাও তাকে স্পষ্ট বললেন বাড়ি তিনি বিক্রয় করবেন না। অনিলবাবু তো শুনে অবাক। শেষে অনিলবাবু বাড়িটার দাম 30 লক্ষ টাকা অবধি দিতে রাজি হলেন। কিন্তু বাবা তখন এক প্রকার মনস্থির করেই ফেলেছেন বাড়ি তিনি বিক্রি করবেন না। তাছাড়া অনিলবাবুর জেদ দেখেও বাবার মনে কেন জানি একটা সন্দেহ হয়। অবশেষে এক প্রকার বাধ্য হয়েই অনিলবাবু ফিরে গেলেন। এরপরে বেশ কয়েক মাস কেটে গেছে। কিরিটি প্রশ্ন করল, আচ্ছা, তোর বাবা কি তারপরে খোঁজ করেছিলেন যে এই বাড়িতে কোথাও কোনো হিরে লুকোনো আছে কিনা? মানে, ওয়াজ দেয়ার এনি ট্রুথ? না, মনের মধ্যে বাবার কোনো সন্দেহ থাকলে বাইরে তার কোনো কিছু প্রকাশ করেননি। অর্থাৎ সত্যি সত্যি হিরেগুলো সে বাড়িতে কোনোদিন লুকানো আছে কিনা সে সম্পর্কে কোনো সন্ধানই বাবা করেননি। যাই হোক, এমন সময় এক অভাবনীয় ঘটনা ঘটল জানিস। বাবার কাছে এক উকিলের চিঠি এলো। তার মর্ম এই হলো, মানে রাজা ত্রিদিবেশ্বরের যে বাড়িটি বাবা কিনেছেন সেটি আইন সিদ্ধ নয়। কেননা প্রথমত সেই বাড়িটা আগেই নাকি রাজা ত্রিদিবেশ্বর ভুবন চৌধুরী নামে এক ব্যক্তির কাছে দেনার দায় বন্ধক রেখেছিলেন। বন্ধকি জিনিস তো আর আইনত বিক্রি করা যায় না। তাছাড়া বাবাকে দলিল দস্তাবেজ দিয়ে প্রমাণ করতে হবে বাড়িটা সত্যিই তিনি রাজা ত্রিদিবেশ্বরের কাছ থেকে কিনেছিলেন। উকিলের চিঠি পেয়ে বাবা হাসলেন, কারণ তিনি ভালোভাবেই জানেন বাড়িটা তিনি কিনেছেন আর তার যথাযথ দলিল তার নিজের কাছেই আছে। কেননা বাবার সিন্ধুকে যে দলিলটি আছে সেটি তার প্রমাণ। অবশেষে কিছুদিন বাদে কোর্টে মোকদ্দমা উঠল। গতকাল ছিল কোর্টে দলিল পেশ করার দিন। এমন সময় অকস্মাৎ দলিলটা চুরি গেল। এ কি রে, এই যেন রহস্য উপন্যাস রে সলিল। উপন্যাসই বটে। পুলিশকে সংবাদ দেওয়া হয়েছে? হ্যাঁ, বাবা পুলিশকে সংবাদ দিয়েছেন। আজ বিকেলের দিকে তাদের আসবার কথা ছিল, কিন্তু পুলিশের লোক আসবার আগেই আমি বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি। দেখ, আমি কি ভাবছি জানিস সলিল, ব্যাপারটা
এমন কিছু কঠিন নয়, একটু চেষ্টা করলেই হয়তো ব্যাপারটার একটা সুরাহা করা যেতে পারে। পারবি রে, পারবি? তুই দলিলটা খুঁজে দিতে পারবি কিরিটি? নন্দু এসে জানালো রাতের খাবার তৈরি। নন্দু, তুমি আমাদের দুজনের খাবারটা ওপরে রেখে দিয়ে দাও। যখনকার কথা বলছি ঢাকুরিয়া অঞ্চলে তখনও আধুনিকতার হাওয়া লাগেনি। আধুনিকতা তো দূরে থাক, সেখানে তখন ছিল ঘন ঘন জঙ্গল ও ধান ক্ষেত। রেল লাইনের ধার দিয়ে দু একখানা বাড়ি শুধুমাত্র দেখা যেত। ঢাকুরিয়া স্টেশনের কাছে মধুসূদন সরকারের প্রকাণ্ড চারমহলা বাড়ি। বাড়ির সামনের দিকে একটি চমৎকার ফুলের বাগান। নানা জায়গা হতে নানা জাতীয় ফুল গাছ সংগ্রহ করে বাগানটিকে তিনি বেশ ভালোই সাজিয়েছেন। বাগানটি তার অতি প্রিয়। কাজকর্মের অবকাশে সকাল সন্ধ্যায় যে সময়টুকু তিনি অবসর পান ওই বাগানেই ঘুরে ঘুরে বেড়ান। বাগানটা যেন তার কাছে একটা নেশার বস্তুর মতন হয়ে উঠেছিল। ভোরবেলায় একটা হালকা কমলালেবু রঙের দামি শাল গায়ে জড়িয়ে মধুসূদনবাবু বাগানের মধ্যে একাকী পায়চারি করছিলেন। এমন সময় সলিলের সঙ্গে কিরিটিকে আসতে দেখে তিনি তাকালেন। কিরিটি এর আগেও 10-12 বার সলিলদের বাড়িতে বেড়াতে এসেছে এবং মধুসূদন বাবুর সাথে তার যথেষ্ট পরিচয়ও আছে। কিরিটি মধুসূদন বাবুকে কাকাবাবু বলে ডাকে। ওদের দেখে মধুসূদন বাবু বললেন, এই যে, তোমরা এত সকালে কোথা থেকে? কিরিটি জবাব দিল, কাকাবাবু, সলিল কাল আমার ওখানে ছিল। সলিলকে আমি আসতে দেয়নি, আজ সকালে একসাথে আসবো বলে। আপনার শরীর ভালো তো? হ্যাঁ বাবা, বুড়ো হাড় কোনো মতে জোড়াতালি দিয়ে যে কটা দিন চালানো যায়। তারপর তোমার শরীর ভালো তো? হ্যাঁ কাকাবাবু। তা তোমার চাকরির কত দেরি? ইন্টারভিউ তো অনেকদিন আগেই শেষ হয়েছে শুনেছি। জয়নিং ডেট কবে? হ্যাঁ, আর মাস তিনেক বাকি। বাবা, কিরিটি বলছিল তোমার হারানো দলিলটাও খুঁজে বের করে দেবে। মধুসূদনবাবু পুত্রের কথায় চকিতে ঘুরে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে কিরিটির দিকে তাকালেন। কিরিটি ধীরভাবে বলল, দেখুন, খুঁজে বের করে দেব এমন কথা আমি সলিলকে বলিনি, তবে চেষ্টা করব।